ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। আমি চঞ্চল স্যার। তোমাদের ইতিমধ্যে জানো আমি সিডিপি এবং ইভিএস এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের করাচ্ছি, এবং তোমরা ইতিমধ্যে সবাই মোটামুটি জেনে গেছো যে এই যে দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের টার্গেট টেট প্রাইমারি 2024 সালের পরীক্ষা। হ্যাঁ, ভালো করে মনে রাখবে, 2024 সালের পরীক্ষা। পুরনো কোনো ভিডিও কিন্তু এখানে প্রোভাইড করা হয় না, সম্পূর্ণ নতুন ভিডিও 2024 সালের প্রাইমারি টেট পরীক্ষাকে কেন্দ্র করে 2023 সালে যেটা বিগত হয়েছে, তো সেই বছরের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নকে অনুসরণ করে আমি কিন্তু কন্টেন্ট প্রোভাইড করে চলেছি, তা আবার 100% বিনামূল্যে। ওকে, 100% বিনামূল্যে ইউটিউবে তোমাদের এই টপিকগুলো কভার করানো হচ্ছে। তো আজকে আমাদের পরিবেশবিদ্যার 9 নম্বর ক্লাস। ওকে, এই যে ক্লাসগুলো পাচ্ছ এগুলো হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী, যেটা সব থেকে লেটেস্ট সিলেবাস, যেটা 2023 সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা দেওয়া হয়েছে। তো সেই একদম নতুন সিলেবাস অনুযায়ী পরপর ক্লাস কিন্তু তোমরা পাবে। ইউটিউবে গিয়ে প্লেলিস্টে তোমাদের সার্চ করতে হবে। ওকে, সার্চ করার পর টেটের যে প্লেলিস্ট রয়েছে, মানে ইভিএস, সিডিপি ইত্যাদির প্লেলিস্টের মধ্যে টাচ করলে এখনো অবধি যে 8টা ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের ভিডিও কিন্তু সেখানে দেখতে পাবে। ওকে, আগের দিন আমরা এই যে গ্লোবাল ওয়ার্মিং এটা শুরু করেছিলাম, এবং এর প্রথম খণ্ড অলরেডি আমরা করে ফেলেছি, ভিডিও আপলোডেড আছে। যারা দেখোনি কখনোই একদম লাফিয়ে প্রথমে 2 নম্বর খণ্ড দেখতে আসবে না, ক্লাস 2 দেখতে আসবে না, আগে প্রথমে 8 নম্বর ক্লাসটা অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ওজোন হোল, এটা আগে একবার দেখে নাও। ওকে, 30 মিনিটের ক্লাস রয়েছে, বেশিক্ষণ লাগবে না, 2x স্পিডে দেখতে পারো, 15 মিনিটে শেষ হয়ে যাবে, এবং তারপরে আজকে ক্লাসটা করতে এসো। ঠিক আছে, কারণ ক্লাস 2 আজকে বিশেষ কিছু টার্ম সম্পর্কে আমরা জানবো, যেগুলোকে কিন্তু আমরা প্রথম ক্লাসটা যারা করনি তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এবং ওজোন হোল সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো। তার আগে বলে রাখি, এই যে আমাদের চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছ, দ্য বেঙ্গল এক্সাম। ওকে, দ্য বেঙ্গল এক্সাম, এখানে গিয়ে এই যে ডেসক্রিপশন বক্সে টাচ করবে। টাচ করার পর ওকে, এখানে দেখবে তোমাদের প্লেলিস্টগুলো লিঙ্ক দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। ঠিক আছে, একটু চেক করে নেবে। তারপরে তোমাদের যার যেটা দরকার সে সেই প্লেলিস্টে কিন্তু ক্লিক করবে। ওকে, যার যেটা দরকার সে সেই প্লেলিস্টে ক্লিক করবে, এবং তোমাদের ক্লাস কিন্তু ভিডিওগুলো সেখানে একসাথে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, দেখো পরবর্তীতে দেখো আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা, ওকে, তোমাদের ভালোবাসাতে এখন 50K সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আমাদের। ওকে, আমরা সবসময়তেই এরকম ভালোবাসা পেতে চাই, এবং আশা করি তোমরা আমাদের পাশে সবসময় এরকমভাবেই থাকবে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। ওকে, এখানে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, ইতিমধ্যে আমাদের শুধুমাত্র প্রাইমারি টেট নয়, ওকে, প্রাইমারি টেট নয়, প্রাইমারি টেটের সাথে সাথে ডব্লিউবিপি পুলিশের জন্য, ওকে, ডব্লিউবিপি পুলিশের জন্য বা কেপি, ওকে, কেপি ডব্লিউবিপি, এছাড়া পিএসসির বিভিন্ন পরীক্ষা, যেমন ক্লার্কশিপ সামনে আসছে, ফুড এসআই হয়ে গেল, এরকম পিএসসি, তার সাথে পঞ্চায়েত, ওকে, পঞ্চায়েতের এক্সাম, এএনএম অ্যান্ড জিএনএম, এই সমস্ত এক্সামগুলোর জন্য ফ্রি প্লাস পেইড উভয় ব্যাচ কিন্তু আমাদের চলছে। ওকে, ইউটিউবে এই সমস্ত ক্লাসগুলো ফ্রি ভিডিও প্রোভাইড করা হবে, তোমরা দেখতে পারো, দেখো, যদি ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ আমরা আরও 24x7 এই ক্লাসগুলো করতে চাই, আরও ভালোভাবে গাইডেন্স নিতে চাই, ওকে, সবসময় টিচারদের সান্নিধ্যে থাকতে চাই, তাহলে অবশ্যই তোমরা পেইড ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ওকে, আমাদের পেইড ব্যাচ সম্পর্কে বলে দিই, এই যে দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইমারি টেটের পেইড ব্যাচ। ওকে, এটা হচ্ছে প্রাইমারি টেটের পেইড ব্যাচ, যেটার বর্তমান মূল্য 2499 টাকা রয়েছে। ওকে, তো তোমরা যারা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নেবে, পেইড ব্যাচে যারা যারা অ্যাডমিশন নেবে তারা এই যে নম্বরটা রয়েছে 7003840858, এই নাম্বারটায় কল করবে। ওকে, এই নাম্বারটায় কল করবে এবং যাবতীয় তোমার যা ডিটেলস রয়েছে সমস্ত কিছু জেনে নেবে। ঠিক আছে, এটা হচ্ছে ডব্লিউবি প্রাইমারি টেটের, এর সাথে আমাদের পিএসসি তার সাথে ডব্লিউবিপি এবং পঞ্চায়েত উভয়ের কিন্তু পেইড ব্যাচ চলছে।
পঞ্চায়েত উভয়ের পেইড ব্যাচ চলছে, যার যেটা দরকার যদি অ্যাডমিশন নাও, ওকে, যারা অ্যাডমিশন নেবে এই নাম্বারে কল করে সমস্ত ডিটেলসটা জেনে নেবে। তো চলো এবার আমাদের আজকের ক্লাস কিন্তু শুরু করা যাক। আমরা ইতিমধ্যে এগুলো পড়ে এসেছিলাম অলরেডি, যে এই যে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এগুলো সব আমরা কিন্তু এই যে গ্রিন হাউস এফেক্ট কি, কেন এটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়, এগুলো সব আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। যারা আগের ভিডিওটা দেখেছো জাস্ট একটু রিলেট করার চেষ্টা করবে, তাহলে এগুলো তোমাদের লং টার্ম মেমোরির মধ্যে কিন্তু চলে যাবে। ওকে, তো এগুলো সব আমরা দেখে এসেছি। আজকে আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ডাইরেক্ট আমরা আজকে আসবো ওজোন গ্যাস বা ওজোন হোল সম্পর্কে, অর্থাৎ পুরোটা আমরা আজকে ওজোন স্তর সম্পর্কে জানবো, অর্থাৎ ওজোন স্তরের বিন্যাস সম্পর্কে জানবো। এবার দেখো, সর্বপ্রথম আমাদের এই যে ওজোন, এই ওজোন সম্পর্কে ক্লিয়ার হতে হবে। ওজোন অর্থাৎ এখানে কিন্তু কোনো ওয়েটকে বোঝানো হচ্ছে না। ওকে, তোমার ওজন কেজি হিসাবে বা গ্রাম হিসাবে এরকম কোনো ওজনকে বোঝানো হচ্ছে না। ওজন কি, অ্যাকচুয়ালি ওজন হচ্ছে একটা গ্যাস। ওকে, ওজন হচ্ছে একটা গ্যাস যেটাকে O3 সংকেত দিয়ে বোঝানো হয়, O3 সংকেত দিয়ে বোঝানো হয়। এবার দেখো, এই ওজন, মনে রাখবে এই ওজোন গ্যাসটার দুটো বৈশিষ্ট্য রয়েছে। কটা বৈশিষ্ট্য? দুটো বৈশিষ্ট্য রয়েছে। কি কি? প্রথমত, এই গ্যাসটা হয় কেমন? এই গ্যাসটা হয় নীলাভ। ওকে, এলপিজি সিলিন্ডারের ফ্লেম যেমন কালার হয় রান্না করার সময়, তোমরা খেয়াল করে থাকবে যে একটা নীলাভ দেখবে ফ্লেমটা হয়, বিশেষ করে কিচেনটা একটু অন্ধকার থাকলে দেখবে এলপিজির ফ্লেমগুলো একটু ভালো বোঝা যায়, নীল রঙের হয়ে থাকে। তো ওজোন গ্যাসটা ওরকম একটু নীলাভ হয়ে থাকে। এবং এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এই গ্যাসটার একটা গন্ধ রয়েছে। গন্ধটা কেমন? একটু আঁশটে গন্ধ। ওকে, আঁশটে গন্ধযুক্ত একটা গ্যাস হচ্ছে এই যে ওজোন গ্যাস। ওকে, এবার দেখো ওজোন স্তর, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, ওজোন স্তর কি? তো দেখো, এটা হচ্ছে আমাদের পৃথিবী, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পৃথিবী। এরকম ভাবে মহাসাগর মহাদেশ কিন্তু রয়েছে। ওকে, আচ্ছা, এখানে রয়েছে কি আমাদের সান, অর্থাৎ সান রয়েছে। তো সূর্য থেকে আমরা জানি কি, সূর্যের মধ্যে পারমাণবিক বিস্ফোরণ হয়ে চলেছে এবং সেই কারণে সূর্যের মধ্যে এত পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে বা উৎপাদিত হচ্ছে। এবার দেখো, যখনই পারমাণবিক বিস্ফোরণগুলো হচ্ছে সূর্যের মধ্যে, ওকে, নিউক্লিয়ার ফিউশনগুলো হচ্ছে, তো তার ফলে এক প্রকারের রেডিয়েশন আছে। তো সেখান থেকে এই যে সূর্যের রশ্মির মাধ্যমে যেমন ভালো রশ্মি আসবে, সেরকম একাধিক খারাপ রশ্মিও আসবে। ওকে, খারাপ রশ্মিও এরকম পৃথিবীর দিকে কিন্তু আসছে। ওকে, পৃথিবীর দিকে আসছে। তো এটা ধরো খারাপ, ব্যাড রেজ। ওকে, তো এই যে খারাপ রশ্মি, এটার একটা নাম রয়েছে কি, সেটার নাম হচ্ছে ইউভি রেজ, যেটাকে বাংলায় বলা হয় কি, যেটাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। ওকে, এবার দেখো, এই অতি বেগুনি রশ্মি কিন্তু তোমার যে ভালো রশ্মি যেগুলো মোটামুটি হিতকর আমাদের পক্ষে বা উদ্ভিদ জগতের পক্ষে, উদ্ভিদ ও প্রাণী জগতের পক্ষে, সেগুলো তো আসছেই, তার সাথে কিছু খারাপ রশ্মিও আসছে, আলোক রশ্মি আসছে, সেটাই হচ্ছে ইউভি রে বা আমাদের আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। এবার এই যে আল্ট্রাভায়োলেট রশ্মি, এটা আমাদের কি ক্ষতি করতে পারে? তো এই আল্ট্রাভায়োলেট রে যদি একবার পৃথিবীর ভিতরে প্রবেশ করে, পৃথিবীর ভিতরে মানে কেন্দ্রমণ্ডলে বলছি না, পৃথিবীর জীবজগতে প্রবেশ করে বায়ুমণ্ডলকে ভেদ করে, তাহলে কি হয়? এটা পৃথিবীর সমগ্র জীবজগতের একটা ব্যাপক ক্ষতি করে। সমগ্র জীবজগতের মধ্যে কাদের ক্ষতি করবে? এটা প্রাণীদের ক্ষতি করবে। ওকে, তার সাথে উদ্ভিদদের ক্ষতি করবে। সমস্ত প্রাণী, মানুষ হতে পারে, জন্তু জানোয়ার হতে পারে, জলজ স্থলচর, সমস্ত প্রাণীদের ক্ষতি করবে। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন বারবার হয় কিন্তু বিভিন্ন পরীক্ষায়, এই যে আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে আসছে, এটা আমাদের কি ক্ষতি করে? ওকে, একাধিক ক্ষতি করে। যেমন কি চোখে ছানি পড়া, কথাটা শুনেছো? চোখে ছানি পড়া। ওকে, এই রোগটা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ত্বক রয়েছে, স্কিন রয়েছে, এই ত্বকের মধ্যে এক প্রকারের কি হয়? ক্যান্সার হয়। ওকে, এই ক্যান্সারকে কি বলা হয়? ত্বকের ক্যান্সার। এটার নাম রয়েছে একটা, এটাকে বলা হয় মেলানোমা। ওকে, এটাকে বলা হয় মেলানোমা নামক এরকম স্কিন ডিজিজ হয়ে থাকে। ওকে, এছাড়া কি হয়? বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের যৌন ক্ষমতা কিন্তু কমে যায়। ওকে, যৌন ক্ষমতা হ্রাস পায়। এরকম একাধিক ডিজিজ আমাদের হয় কি কারণে? এই ইউভি রশ্মির কারণে। তাহলে
এবার হচ্ছে কি, এবার ঈশ্বর, যিনি মহান ঈশ্বর, তিনি সৃষ্টি করেছেন এই সমগ্র জীবজগৎ, তো তিনি কি করেছেন, এই ইউভি রশ্মি থেকে প্রোটেক্ট হওয়ার জন্য একটা ছাতা পৃথিবীকে দিয়েছেন। আমরা যেমন প্রখর রৌদ্রে এখন তোমরা বাইরে গেলে একটা ছাতা ইউজ করো, সেরকম এরকম একটা ছাতা কিন্তু পৃথিবীকে দিয়েছেন। ওকে, এই ছাতাটা কিসের তৈরি? এই ছাতাটাই হচ্ছে আসলে আমাদের O3 গ্যাসের তৈরি, ওজোন গ্যাসের তৈরি একটা ছাতা, মানে বলতে পারো কি ওজোন গ্যাসের একটা লেয়ার পৃথিবীকে এইভাবে বেষ্টন করে রেখেছে। ওকে, পৃথিবীকে এইভাবে বেষ্টন করে রেখেছে। এর ফলে কি হচ্ছে, সূর্য থেকে আগত খারাপ ইউভি রে আর পৃথিবীর জীবজগৎ বা উদ্ভিদ জগতের মধ্যে কিন্তু এখানে এসে আর এটা প্রবেশ করতে পারছে না। ওকে, এখানেই জাস্ট এসে কি হচ্ছে, আটকে যাচ্ছে। এই যে ওজোন গ্যাস রয়েছে, এই ওজোন গ্যাসের স্তরটাকে ভেদ করে এই ইউভি রে ঢুকতে পারছে না, ইউভি রে কে শোষণ করে এখানে শেষ করে দেওয়া হচ্ছে। এবার কি, এবার হচ্ছে আমরা যেমন নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছি, তেমন এই যে তুমি এখন তোমার খুব গরম করছে, তুমি এখন এসি চালিয়ে রয়েছো ঘরের মধ্যে, রেফ্রিজারেটর চালিয়ে রয়েছো। ওকে, তোমরা বিভিন্ন প্রসাধনী দ্রব্য যেমন ধরো বিভিন্ন পারফিউম ইউজ করছো, ডিওড্রেন্ট ইউজ করছো। তো এই সমস্ত একাধিক মানব ক্রিয়াকলাপ, এগুলো তো ছোট ছোট উৎসের কথা বললাম, এছাড়া বড় বড় বিশাল বিশাল কারখানা, সেই সমস্ত মানবিক বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে মূলত দুটো জিনিস উৎপন্ন হয়, যেটা এই যে ওজোন স্তর, সেটা সব থেকে বেশি ক্ষতি করে। কি, এক নম্বর মনে রাখবে, ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষতি করে কে? ক্লোরিন। ওকে, ক্লোরিন বিভিন্ন কলকারখানা থেকে ক্লোরিনের অণু কিন্তু চিমনির ধোঁয়ার মাধ্যমে বাতাসে সরাসরি উন্মুক্ত করা হয়। ওকে, এই একটা সিঙ্গেল ক্লোরিনের অণু, এটাকে একটা সিঙ্গেল ক্লোরিনের অণু ধরো, এটা কয়েক লক্ষ থেকে কয়েক কোটি ওজোন অণুকে একাই ভেঙে দেয়। চিন্তা করো, একটা ক্লোরিনের অণু সে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি ওজোন অণুকে একাই ভেঙে দিচ্ছে, তারপরে সে নিজে নষ্ট হচ্ছে। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ক্লোরিনের অণু মানুষ কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে দিনকে দিন। ওকে, দ্বিতীয়ত আরেকটা গ্যাস, সেটাকে বলা হয় কি? সিএফসি। ওকে, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, এর পুরো নামটা অনেক সময় পরীক্ষায় আসে, তো মনে রাখবে এর পুরো নাম হচ্ছে কি? ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, এই সিএফসি থেকে আরেকটা প্রশ্ন আসে, এই যে সিএফসি এর বাণিজ্যিক নাম থেকে। ওকে, বাণিজ্যিক নাম কি? এই যে সিএফসি এর বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন গ্যাস। ওকে, কি গ্যাস? ফ্রেয়ন গ্যাস। মনে রাখবে, ফ্রেয়ন এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন গ্যাস। এই যে সিএফসি এবং ক্লোরিন, এই দুটো কি হচ্ছে, এই যে পৃথিবীর ভিতরে বসবাসকারী মানুষ উৎপন্ন করছে, এটা কি করছে? ওজোন স্তরে থাকা ওজনের অণুকে ভেঙে দিচ্ছে। ফলে এখন এই যে পৃথিবী ছিল, ওকে, এই যে পৃথিবী ছিল, পৃথিবীর মাথায় ঈশ্বর আমাদের একটা ছাতা দিয়েছিলেন ওজোন স্তর নামে, সেই ওজোন স্তর কি হচ্ছে, এখন এরকম ছিদ্র দেখা দিচ্ছে। ওকে, এরকম ছিদ্র দেখা দিচ্ছে। এবার এই ছিদ্র দিয়ে কি হচ্ছে, এই যে ক্ষতিকর আলোক রশ্মি, সেটা কিন্তু এবার ডাইরেক্টলি পৃথিবীর মধ্যে কিন্তু ঢুকে পড়ছে। ওকে, ডাইরেক্টলি কিন্তু পৃথিবীর মধ্যে ঢুকে পড়ছে। এর ফলে কি হচ্ছে, দৈনন্দিন আমাদের বেশিরভাগ মানুষদের চোখে অল্প বয়সে ছানি পড়ছে, তাদের যৌন ক্ষমতা বিভিন্ন প্রাণীর কমে যাচ্ছে, বিশেষ করে বাঘ সিংহের কিন্তু যৌন ক্ষমতা প্রতিনিয়ত কমে যাচ্ছে প্রত্যেক বছর। ওকে, প্রচুর মানুষের স্কিন ক্যান্সার হচ্ছে, মেলানোমা হচ্ছে। ঠিক আছে, তো এই যে পুরো ঘটনাটা বললাম, এটাই হচ্ছে আমাদের কি? ওজোন স্তরের বিনাশ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ওজোন স্তরের বিনাশ। এখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসতে পারে, যেমন কি ওজোন গ্যাসের রং কেমন? ঠিক আছে, সিএফসির বাণিজ্যিক নাম কি? সিএফসি পুরো নাম কি? ওকে, সবদিকে বিষাক্ত বা সবদিকে ক্ষতি করে ওজনের কোন পদার্থ? সেটা হচ্ছে ক্লোরিন। যদি গ্যাসের কথা বলে তাহলে হবে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ওজোন স্তর অ্যাকচুয়ালি কত কিলোমিটার উপরে রয়েছে? তো মনে রাখবে, পৃথিবী পৃষ্ঠ থেকে এই যে ওজোন স্তর রয়েছে, পৃথিবী পৃষ্ঠ থেকে 35 কিমি ওপরে, এটা অ্যাপ্রক্স। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকিউরেট নয়, আবারও বলছি, এটা অ্যাপ্রক্স। ওকে, কোনো বইয়ে তুমি 32 পেতে পারো, কোনো বইয়ে তুমি 30 পেতে পারো, কোনো বইয়ে 35 পেতে পারো। ওকে, আচ্ছা, অ্যাপ্রক্স 35 কিমি। আচ্ছা, আর কোন স্তরের মধ্যে রয়েছে? তো মনে রাখবে, স্ট্র্যাটোস্ফিয়ার নামে আমাদের একটা স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। তাই তো, আশা করি সবাই পড়েছো। শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার নামের একটা স্তর রয়েছে। তো সেই স্তরের মধ্যে এই স্তরটা বিস্তৃতি কত? 18 থেকে 50 কিমি।
18 থেকে 50 কিমি পর্যন্ত এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার বিস্তৃতি। ওকে, তো এই যে 18 থেকে 50 কিলোমিটার এর মধ্যে মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ 30 থেকে 35 কিমি এর মধ্যে আমাদের ওজোন গ্যাসের স্তরটা কিন্তু রয়েছে। ওকে, আমাদের ওজোন গ্যাসের স্তর কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে কি কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু ডিসকাস করে দিই। দেখো, তো মনে রাখবে, হ্যাঁ আরেকটা জিনিস জাস্ট বলে দিই, এই যে ওজোন স্তর এটা সব থেকে বেশি ক্ষয় হয় কখন? তো মনে রাখবে আমাদের স্প্রিং সিজন বা বসন্তকালে এই যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাসের ক্ষয়ও সব থেকে বেশি হয়, আবার গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বরফের গলার পরিমাণও সব থেকে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা আন্টার্কটিকাতে প্রথম কিন্তু এই ওজোন হোল আবিষ্কৃত হয়েছিল। মনে রাখবে এই ওজোন হোল প্রথম আবিষ্কৃত হয়েছিল আন্টার্কটিকা। কে প্রথম আবিষ্কার করেছিলেন, কে প্রথম দেখেছিলেন, এই সমস্ত কিছু সব আজকে আমরা জানবো। তাহলে জাস্ট একবার এই স্ক্রিনটার দিকে একটু চোখ বুলিয়ে নাও এবং এই যে প্রচুর ইনফরমেশন তোমাদের লিখে দিলাম, যেগুলো অজানা তোমাদের, সেগুলো একটু খাতায় নোট করে নেবে। ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন শুধুমাত্র প্রাইমারি টেটে নয়, পরিবেশ বিজ্ঞান থেকে সমস্ত এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে WBCS এ পর্যন্ত প্রশ্ন আসে। তো চাকরির পরীক্ষাতেও কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই অংশগুলো থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। ওকে, তো তোমরা লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে পরে লিখে নিতে পারো। আমি এখন বোর্ডটা একটু ক্লিয়ার করছি। ওকে, এবার দেখো তোমাদের দুটো ছবি দেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি বাঁদিকে লোকটা রয়েছে, প্রখর সূর্যের আলো থেকে বাঁচার জন্য ছাতা ইউজ করছে। ঠিক সেরকম আমাদের পৃথিবীও দেখো সূর্যের এই যে দেখো দুই রকমের আলো আসছে। দেখো একটা হলুদ আলো আসবে, একটা বেগুনি কালারের আলো আসবে। ওকে, এই যে ভায়োলেট রে অ্যান্ড ইয়েলো রে, ইয়েলোটা হচ্ছে কোনো রকম ক্ষতি করে না, কিন্তু ইয়েলোর পিছনে দেখো এই যে ভায়োলেট রে আসছে, এটা কিন্তু আমাদের প্রচুর ক্ষতি করে। ঠিক আছে, এটাই হচ্ছে আলট্রা ভায়োলেট রে, যেটা ওজোন স্তর আটকাচ্ছে। এবার দেখো পৃথিবীর ঠিক যে অংশটা দিয়ে দেখো এই যে ঢুকছে, এই দিকে দেখো এই যে জায়গাটায় ওজোন হোল কিন্তু দেখা দিয়েছে। এই যে ওজোন স্তরের মধ্যে এখানে ছিদ্র দেখা দিয়েছে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে এই ইউভি রশ্মি আমাদের কিন্তু ওজোন স্তরের মধ্যে প্রবেশ করছে। ওকে, যদি প্রশ্ন এরকম আসে পৃথিবীর ছাতা কাকে বলা হয়, তাহলে উত্তর করবে এই যে ওজোন স্তর, যেটা দেখতে পাচ্ছ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু অবস্থিত এই ওজোন স্তর। চলো পরবর্তী দেখো, পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছ ডান দিকে ছবিটার দিকে একটু লক্ষ্য রাখো, এই দিকটাই এই যে নীল অংশটা দেখতে পাচ্ছ না, এই নীল অংশটাই হচ্ছে অ্যাকচুয়ালি আন্টার্কটিকার মধ্যে আবিষ্কৃত এই যে আমাদের ওজোন হোল। যেটা দেখো নিচে দেখো সাল উঠছে, দেখছো দেখো 2012, 13, 14, 15, 16, অর্থাৎ দেখো প্রতি বছরে ঠিক 2009 সাল থেকে আস্তে আস্তে এই যে যত দিন যাচ্ছে 2016 সাল অবধি এখানে ওজোন হোলটার কিরকম পরিবর্তন হয়েছে দেখো, আস্তে আস্তে কিন্তু আকৃতিতে বাড়ছে, একটু প্রসারিত হচ্ছে। এটা কিন্তু ঠিকঠাক হওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, প্রতিনিয়ত কিন্তু এর ক্ষয় বাড়ছে, যেটা আমাদের পক্ষে একটা মারাত্মক ক্ষতিকর ব্যাপার। ওকে, যেটা আমাদের পক্ষে একটা মারাত্মক ক্ষতিকর ব্যাপার। ঠিক আছে, চলো আশা করি বোঝা গেল ওজোন স্তর কি, ওজোন স্তরের বিনাশ সম্পর্কে। এবার আমরা আরো জানবো এগুলো সম্পর্কে। দেখো ওজোন, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম, এই যে ওজোন গ্যাস এর কয়েকটা বৈশিষ্ট্য ছিল, তাই তো? তার মধ্যে একটা ছিল এটা রং হচ্ছে নীলাভ, এটা নীল রঙের হয়ে থাকে। মনে রাখবে ওজোন গ্যাসের রং হয় নীল, যেমন আগের পিপিটিটাতে দেখতে পাচ্ছ এই যে ওজোন স্তর, এটাকেও নীল দিয়ে দেখানো হয়েছে, এর মধ্যেও নীল রয়েছে। ঠিক আছে, ওজোন হোল। তো এখান থেকে মনে রাখবে ওজোন গ্যাসের যে রং সেটা হয় কিন্তু নীল রঙের। ওকে, সেটা হয় নীল রঙের। দেখো এর একটা গন্ধ থাকে, কি গন্ধ? মাছের মতো। মাছের দেখবে একটা আঁশটে গন্ধ যেমন থাকে, ফ্রিজের মধ্যে মাছ রাখা থাকলে সেখানে ফ্রিজ করলে একটা দুর্গন্ধ আসে। দুর্গন্ধ বলা ভুল, এখানে অনেকের হয়তো ভালো লাগতেই পারে আঁশটে গন্ধ, আবার অনেকের সহ্য হয় না। ঠিক আছে, তো দেখো এই যে একটা আঁশটে গন্ধ আসে, এরকমই একটা আঁশটে গন্ধ মাছের মতো, এটা কিন্তু ওজোন স্তরেরও ওজোন গ্যাসেরও কিন্তু রয়েছে। ওকে, দেখো অক্সিজেনের সঙ্গে যার তফাৎ কি? তফাৎ খুব সামান্য। এই যে দেখো অক্সিজেন হচ্ছে O2, ওজোন হচ্ছে O3। ওকে, এর মধ্যে কি সম্পর্ক এটাও আমরা জানবো আস্তে আস্তে। দেখো ওজোন অক্সিজেন গ্যাসের রূপভেদও বলা যেতে পারে, অর্থাৎ যখন দুটো মলিকিউলসের সাথে আরেকটা মলিকিউল যুক্ত হয়ে কিন্তু O3 তৈরি করছে, অর্থাৎ অক্সিজেনের আরেকটা রূপভেদ হিসাবে আমরা ওজোনকে বলতে পারি। দেখো 3টে অক্সিজেনের পরমাণু পুড়ে তৈরি হয় একটি ওজোন অণু। অক্সিজেনের মধ্যে 2 রয়েছে, অর্থাৎ পরমাণুর সংখ্যা কত রয়েছে? 2টো অক্সিজেনের পরমাণু রয়েছে ধরে নাও, আর এখানে 3টে, অর্থাৎ আরেকটা এক্সট্রা এই যে O3 বিভিন্ন কারণে CFC হতে পারে। ওকে, বা ক্লোরিন হতে পারে। এই যে O3 এটা ভেঙে যায় কিসে? 3টে ওতে, O। ওকে,
এবার দুটো ও যুক্ত হয়ে কি তৈরি হয়, O2 অর্থাৎ অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়ে যায় এবং আরেকটা ও ভাসতে থাকে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ওজোন স্তরের বিনাশ ঘটছে। ওজোন স্তর ভেঙে তাহলে কিসে পরিণত হচ্ছে, অক্সিজেনে পরিণত হচ্ছে। ঠিক আছে, দেখো এবার দেখো 1840 খ্রিস্টাব্দে, ভালো করে একটু দেখবে, 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কোনবি, বিজ্ঞানীর নামটা ভালো করে মনে রাখবে, স্কোনবি সর্বপ্রথম এই যে ওজোন স্তরের অস্তিত্বকে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী স্কোনবি। বায়ুমণ্ডলে প্রথমেই বললাম স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চ অংশে প্রাকৃতিক কারণে অক্সিজেনের অণু এবং অক্সিজেনের পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় এই ওজোন গ্যাস কিন্তু উৎপন্ন করে। ওকে, এবং O3 উৎপন্ন হয়। দেখো সমগ্র স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলেও এর ঘনত্ব সব থেকে বেশি থাকে 15 থেকে 35। এই যে 35 কিমি, এটাকেই জাস্ট মনে রাখবে তোমরা। ওকে, যাতে গোলমাল না হয়। 15 মনে রাখতে গেলে আবার গোলমাল হয়ে যাবে যে 15 কিলোমিটার, তখন আবার বলবে যে সে ট্রপোস্ফিয়ারে কেন নয়। ট্রপোস্ফিয়ারেও শেষের দিকে শুরু হয়েছে ওকে ওজোন স্তরের বিস্তৃতি, এবং কিন্তু বেশিরভাগ অংশটা কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা মনে রাখবে সাধারণ, যাতে তোমাদের ভুল না হয়, কনফিউশন হয়ে, যে ওজোন স্তর আমাদের কিন্তু বায়ুমণ্ডলে 35 কিলোমিটারে বিস্তৃত রয়েছে। ওকে, দেখো এই অংশে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার নামে পরিচিত। ওজোন স্তরকেই ইংরেজিতে ওজোনোস্ফিয়ার বলা হয়। ওজোনোস্ফিয়ারে ওজোনের গাঢ়ত্ব খুবই কম, মাত্র 10 ppm। ওকে, ppm এর পুরো কথা কি, ppm এর পুরো কথা হচ্ছে পার্টস পার মিলিয়ন। ওকে, পার্টস পার মিলিয়ন। দেখো এখানে ভূপৃষ্ঠের বায়ুর চাপ ও তাপমাত্রা নিয়ে এলে 3 মিলিমিটার পুরো বাতাসের মতো হবে। ওজন হবে ঘনত্ব 30 কোটি টনের মতো। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, ওজন গ্যাস মাপার একক, পৃথিবী থেকে ওজন গ্যাস মাপার পদ্ধতি আবিষ্কার কে করেছিলেন, ডবসন। ওকে, ডবসন। তো ওজন গ্যাস মাপার একক কি, ওজন গ্যাস মাপার একক হচ্ছে ডবসন। যেমন যদি তুমি ওজন মাপো, কোনো একটা ধরো তুমি আলু কিনেছো। ওকে, তো আলুকে আমরা কি এককে মাপি, কেজি। ঠিক সেরকম ওজন গ্যাসের ঘনত্বকে মাপা হয় এই যে ডবসন এককে। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখবে, কিন্তু ডবসন এককে কিন্তু আমরা ওজন গ্যাসের ঘনত্বকে মেপে থাকি। চলো নেক্সট দেখা যাক আমাদের। দেখো সাধারণত বায়ুমণ্ডলের ওজনের ঘনত্বকে ডবসন এককে প্রকাশ করা হয়। এক ডবসনকে যে ডিবি এইভাবে কিন্তু দেখানো হয়। এক ডবসন একক বলতে এক বায়ুমণ্ডলীয় চাপে 0.001 মিলিলিটার পুরো ওজনের ঘনত্বকে বোঝায়। ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ওজনের ঘনত্ব ক্রমশ বাড়ে। ক্রান্তীয় 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অঞ্চলে এই ঘনত্ব মাত্র 250 ডবসন। ওকে, আচ্ছা, নাতিশীতোষ্ণ অঞ্চলে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বায়ুমণ্ডলে ওজনের স্বাভাবিক ঘনত্ব 350 ডবসন। তো দেখতে পাচ্ছি আমরা যে আন্টার্কটিকা অঞ্চলে কিন্তু এই যে ওজন গ্যাসের ঘনত্ব সেটা খুবই কম, বেশ অনেকটাই কম। ওকে, তো এখানে মনে রাখবে ওজোন স্তরের বেশি ক্ষতি কিন্তু এই আন্টার্কটিকার অঞ্চলেই কিন্তু হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক আমাদের বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের উৎপত্তি বা অরিজিন অফ O3 গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ কিভাবে এই যে ওজোন গ্যাস এটা তৈরি হয়। ওকে, কিভাবে ওজোন গ্যাস তৈরি হয় এটা এবার আমাদের জানতে হবে। দেখো সূর্য থেকে অনবরত যে আলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তার সঙ্গে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু আসছে। ওকে, এই অতিবেগুনি রশ্মিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা কি UVA, UVB, UVC। A B C আল্ট্রাভায়োলেট রশ্মির কিন্তু আবার 3টে ভাগ রয়েছে, A ভাগ, B ভাগ, C ভাগ। এদের বৈশিষ্ট্য, এদের যে ক্ষমতা, তেজস্ক্রিয়তা, এটার উপর ভিত্তি করে এই ভাগ করা হয়েছে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য দেখো UVA রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে বেশি, দেখো 315 থেকে 400 ন্যানোমিটার। ওকে, UVB রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 280 থেকে 315 ন্যানোমিটার এবং UVC এর তরঙ্গ দৈর্ঘ্য কি, আচ্ছা এটা 3টেই A হয়ে গেছে। ঠিক আছে, এটা B হতো আর এটা C হতো। তো এই যে UVC এর তরঙ্গ দৈর্ঘ্য 100 থেকে 280 ন্যানোমিটার। দেখো দেখা গেছে এই অতিবেগুনি রশ্মির মধ্যে সবচেয়ে কম যাদের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ UVC যা তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম এবং খানিকটা UV বায়ুমণ্ডলের অক্সিজেনকে ভেঙে জার্মান অক্সিজেন তৈরি করে। ওকে, এই জার্মান অক্সিজেন পরমাণুর আরেকটি অক্সিজেন অণুর সঙ্গে মিলে ওজোন তৈরি করছে। ওকে, অর্থাৎ এই যে O3 O 3টে ওতে ভেঙে যাচ্ছে, অণুতে ভেঙে যাচ্ছে। এটা আবার কোনো একটা অক্সিজেনের সাথে একটা O মিশে ওজোন গঠিত হচ্ছে এবং বাকি দুটো একসাথে মিশে O2 অর্থাৎ অক্সিজেন গঠন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা,
তো পরবর্তীতে দেখো, পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ওজোন গর্ত। এই যে ওজোন গর্ত, এটা কি ইংরেজিতে কি বলা হয় আমরা জানি, এটা কি ইংরেজিতে বলে ওজোন হোল। ঠিক আছে, এটা কি ইংরেজিতে বলে ওজোন হোল। দেখো, ওজোন গর্ত সৃষ্টির কারণ কজ অফ ওজোন ডিপ্লেশন বা ওজোন হোল বলতে পারো। ওকে, একই ব্যাপার ওজোন হোল। দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস সৃষ্টি ও ধ্বংস একটা প্রাকৃতিক ঘটনা। ওকে, প্রাকৃতিকভাবে O3 গ্যাস উৎপন্ন হয়, আবার প্রাকৃতিকভাবেই কিন্তু O3 কিন্তু ভাঙে, কিন্তু মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে কি হচ্ছে, এই যে ধ্বংসের হার সেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি হচ্ছে, অর্থাৎ ওজোন গ্যাস তৈরি হওয়ার থেকে বেশি ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে ঘাটতি দেখা দিচ্ছে। ঠিক আছে, দেখো কিন্তু ওজোন ক্রমশ কমে যাবার কারণ কি? এর কারণ হিসেবে রসায়নবিদরা যেসব তথ্য দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লোরিন ঘটিত দূষণ। ওকে, মনে রাখবে ক্লোরিন কিন্তু প্রথমেই বললাম একটা ক্লোরিন অণু প্রচুর ওজনকে ভেঙে দেয়। ওকে, এই পদ্ধতির সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ। আন্টার্কটিকা মহাদেশ যেখানে সব থেকে বেশি কিন্তু এই ওজোন হোলকে পর্যবেক্ষণ করা যাচ্ছে। ওকে, দেখো বসন্তের শুরুতে ভালো করে খেয়াল রাখবে, প্রথমেই বলে দিয়েছি বসন্তের শুরুতে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে সূর্যের কিরণের আবির্ভাব হয় এবং ক্লোরিন অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। ক্লোরিন যা প্রবলভাবে অনুঘটকীয় ক্রিয়াবিধিতে ওজোন স্তরের ক্ষয় করে। অনুঘটক অর্থাৎ কি, যে এই যে ওজোন স্তর ভাঙার প্রক্রিয়া এটাকে অনেক বেশি দ্রুত করে দেয়, অনেক বেশি দ্রুত করে দেয়। ঠিক আছে, তৈরি হয় ওজোন হোল বা ওজোন গর্ত। এইভাবে কিন্তু দিয়ে ওজোন হোলের তৈরি হয় বা ওজোন গর্তের তৈরি হয়। তাহলে এর জন্য মূল দায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন নামক একটি মৌল। ওকে, চলো পরবর্তীতে দেখো, এই যে ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষয় হয় কখন? ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষয় হয় মনে রাখবে বসন্তকালে। ওকে, ওজোন স্তরের সব থেকে বেশি ক্ষয় হয় বসন্তকালে, এটা মনে রাখবে। বসন্তকালে এমনকি বরফ গলেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ গলতেও কিন্তু এই বসন্তকালে শুরু করে। ওকে, ওজোন গ্যাস বা ওজোন স্তর সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দিয়েছিলেন? এখান থেকে প্রশ্ন আসে। তো মনে রাখবে, এই যে ওজোন স্তর সম্পর্কে সর্বপ্রথম বিজ্ঞানী স্কোনবি ধারণা দেন। ওজোন হোল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কে? জে.সি. ফারম্যান বা জোই ফারম্যান। ওকে, ওজোন হোল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন জোই ফারম্যান। ওজোন, এই যে ওজোন নামকরণটা করেছিলেন কে? স্কোনবি। এই তিনজনের নাম কিন্তু গুলিয়ে ফেলবে না। ওকে, কে প্রথম ওজোন স্তর সম্পর্কে ধারণা দিয়েছিলেন যে হ্যাঁ পৃথিবীর বাইরে একটা এরকম স্তর রয়েছে, সেই সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী স্কোনবি। দ্বিতীয়ত দেখো, ওজোন হোল প্রথম চোখে দেখেছিলেন কে? জো ফারম্যান। এবং ওজোনের গ্যাসটার নামকরণ ওজোন করেছিলেন কে? স্কোনবি। এই তিনটে নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কে কোনটার সাথে যুক্ত, এটা কিন্তু গুলিয়ে ফেললে মুশকিল আছে। ওকে, দেখো জর্ডন ডবসন ভূপৃষ্ঠ থেকে ওজোন স্তরের ঘনত্ব মাপার পদ্ধতি আবিষ্কার করেছিলেন। ওই যে প্রথমে বললাম, এই কারণে ওজোন স্তরের ঘনত্ব মাপার একক কি যদি জিজ্ঞাসা করে, উত্তর করবে ডবসন। এই যে জর্ডন ডবসনের নাম অনুসারে কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একককে কিন্তু নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তো আমাদের এতদূর ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ওজোন স্তর এবং গ্লোবাল ওয়ার্মিং এই দুটোই আমাদের শেষ হলো। দুটো ক্লাস টোটাল হয়েছে আমাদের পরিবেশ বিদ্যার 8 নম্বর এবং 9 নম্বর ক্লাস, যেটার মধ্যেই পুরো টপিকটা ডিটেলসে তোমাদের কভার করানো আছে। আশা করি ভালো লেগেছে। কমেন্টে একবার জানিও ক্লাসগুলো কেমন লাগছে। যদি তোমাদের কোনো বক্তব্য থাকে যে কিভাবে কি ক্লাস করালে ভালো হয় ইত্যাদি সম্পর্কে, সেগুলো অবশ্যই জানিও। আমরা সবসময় তোমাদের কমেন্টগুলো চেক করবো এবং আমাদেরও ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে নেবে। ঠিক আছে, যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন হবে বলে ঠিক করেছো, তারা দ্রুত এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করে ফেলো। 7003840858 এই নাম্বারে যোগাযোগ করে ফেলো। সেখানে স্যার রয়েছেন, সমস্ত কিছু তোমাদের ডিটেলসে সবকিছু বলে দেওয়া হবে। তো চলো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে খুব ভালো থেকো।